হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কি প্রিপারেশনে চলে এলাম এবং প্রিপারেশন যেখানে যেমনভাবে তোমাদেরকে ধরো করাচ্ছি আগে থেকে যদি কিছু কিছু আমি লেখো দিচ্ছি, এখন আবার একটা নতুন পদ্ধতি করছি। আগে লিখে নেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো লিখে নেবো। তারপর তোমরা পজ করে যেগুলো লেখার প্রশ্ন হবে সেগুলো পজ করবে, পজ করে তোমরা লিখে নেবে, ঠিক আছে? প্রথম থেকে শুরু করি। প্রথমের প্রশ্ন এখানে আছে, গ্রুপ ডি আমরা করবো, এখানে অবশ্যই বলেছি আমরা। তো প্রথমের গ্রুপ ডি প্রশ্ন আছে, গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। তাহলে বিবৃতি করে ব্যাখ্যা করে যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে তোমরা করে নেবে বা অলরেডি তোমাদের করা আছে। আর যেগুলো তোমার ধরো অলরেডি করা আছে সেগুলো যখন আমি এখানে বলছি যেগুলো করে নেবে, তার মানে অবশ্যই একবার তোমরা ওটা পড়ে নেবে, তাহলে তোমাদের কিন্তু ওটা মনে থাকবে। মানে একবার তোমাকে ওটা পড়ে নিতে হবে। তারপর বলছে সূত্রের ধ্রুবক কী কী। বয়েল সূত্রে কে ধ্রুবক থাকে? উষ্ণতা আর ভর। চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকে? না, চার্লসের সূত্রে থাকে চাপ আর ভর। আচ্ছা, তাহলে এটা প্রশ্নটা দিচ্ছি না। তারপরে দুটো আমাদের এখানে প্রবলেম আছে, মানে অঙ্ক। আমি এখানে তিনটা প্রশ্নকে একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং দাগ নাম্বার দিয়ে করছি, তোমরা প্রশ্ন তিনটে দেখে নেবে। এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, তারপর তোমরা স্ক্রিনে চলে আসো, পজ করে আগে করার চেষ্টা করবে, তারপর তোমরা স্ক্রিনে চলে আসো। আচ্ছা, প্রশ্ন দেখে নিয়েছো। তো এখানে প্রশ্নের মধ্যে প্রথমে আমরা আসছি 4.1 তো হয়ে গেল, তারপর 4.2। এখানে 4.2 করছি আমি। কার্বন ডাইঅক্সাইড দেখো এখানে বলছে ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে যদি HCl যোগ করি, ভালো করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট যে কোনো কার্বনেটের সঙ্গে যদি অ্যাসিড যোগ করা হয়, HCl কোনো যে কোনো অ্যাসিড যদি যোগ করি, তার ক্ষেত্রে আমাদের কি প্রিপারেশন হবে? যে কোনো অ্যাসিড যদি আমরা যোগ করি, তার ক্ষেত্রে তৈরি হবে একটা সল্ট। এখানে হবে ক্যালসিয়াম ক্লোরাইড হবে, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্লাস হচ্ছে জল। এটি যে কোনো বিক্রিয়া, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে এবং যে কোনো কার্বনেটের ক্ষেত্রে হবে। এবং ব্যালেন্স করে দেখো, হাইড্রোজেন 2 আছে, মানে এখানে 2 দাও, ক্লোরিন 2 মিলে গেল। কার্বন কত আছে? কার্বন হচ্ছে তোমার একটা, হাইড্রোজেন কটা আছে? 2। ওকে, তাহলে এটা 2 হলো, অক্সিজেন হচ্ছে 3। ওকে, পুরো মিলে গেল। এরপর আমাদেরকে এখানে বার করতে বলেছে, দেখো নিশ্চয়ই তোমরা প্রশ্নটা ভালো করে পড়েছো। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হবে? কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl অ্যাসিডের সঙ্গে মিক্সড করতে হবে। তার মানে এইটা বার করবো আমরা। আর কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড দেখো 12, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 32, মানে কত আসছে? 44 গ্রাম হয়ে গেল। এটা দেখো ক্যালসিয়ামের 40 তো দেওয়া আছে নিশ্চয়ই, হ্যাঁ 40 দেওয়া আছে। তারপর হচ্ছে এটা 12, তারপরে 16, এটা অক্সিজেনের, আর সঙ্গে 3 16 কত? 48 আর 12 হচ্ছে 60, 60 আর 40 100, তাহলে 100 হয়ে গেল। এই গ্রামে প্রকাশ করে নিলাম, আণবিক ভরটাকে আমরা কি করলাম? গ্রামে প্রকাশ করে নিলাম। এরপর দেখো, এরপর কি করবো? ঐকিক নিয়ম করবো। তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় 100 গ্রাম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 গ্রামে কত হবে? উৎপন্ন হবে 100/44, এত গ্রাম CaCO3। আর কত অ্যান্সার চেয়েছে আমাদের? 22 গ্রামে কত আসবে? তার মানে হচ্ছে 100 × 22/44, কাটাকাটি দেখো করে নাও, করে নিলে অ্যান্সার আসবে 50 গ্রাম। কারণ এটা 2 আর 2 আর 100 তে 50, 2 আর 100 তে কত হলো? 50। ওকে, পজ করে নাও, পজ করে একটু তোমরা দেখে নাও। আমি 15 প্রশ্নে চলে আসছি। পটাশিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে এর অথবাটা, কত অথবা? 4.2, এইটার অথবা 4.2 এর অথবা। পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে কে, মানে পটাশিয়াম, হাইড্রোক্সাইড মানে হচ্ছে ওই। এর সঙ্গে বলেছে কত H2SO4 যোগ করতে হবে, অ্যাসিড H2SO4। দেখো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয়, তো এখানে লবণটা হবে পটাশিয়াম K2SO4 প্লাস হচ্ছে জল, এটা লবণ এটা জল। ব্যালেন্স করো, দেখো অক্সিজেন কটা আছে? এখানে 4টা আছে, 5টা, তাহলে অক্সিজেন মিলল না। পটাশিয়াম 2টো আছে, মানে এখানে 2 দিতেই হবে। আচ্ছা, তাহলে এখানে সালফার, অক্সিজেন, পটাশিয়াম মানে হাইড্রোজেন কটা হয়েছে? দেখো হাইড্রোজেন হচ্ছে 2 আর 2 4, তার মানে এখানে হাইড্রোজেনের জায়গায় 2 দিয়ে দাও, তাহলে অক্সিজেন হয়ে গেল 2 আর 4 6, অক্সিজেনের 2 আর 4 6, তাহলে মিলে গেল। দেখো এইটা আমাদের বিক্রিয়া ব্যালেন্স করা হয়ে গেল। ওকে, তাছাড়া তোমরা এমনি সিম্পল মেথডে এবি ধরেও করতে পারো, চারটাকে ABCD ধরে নিলে তারপর সেখান থেকে তুমি ব্যালেন্স করতে পারো। সেই মেথডটা আমি একটা তোমরা, আচ্ছা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, কিভাবে তুমি ব্যালেন্স করবে একবার শর্ট মেথডে, ঠিক আছে? তোমরা ওটা কিন্তু দেখে নিতে পারো একবার শর্ট মেথডে। আচ্ছা, তারপরে এখানে দেখো আছে এই পটাশিয়াম, এইটা বার করতে বলেছে, আর এটা দেখো ওইদিকে গুলো কিন্তু এখন বার করতে বলেছে না। কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে? তাহলে সালফিউরিক অ্যাসিড 98 হয়, দেখো এটা 2
সালফারের হচ্ছে কত 32, আর অক্সিজেনের 64 আসছে, 16 ইন্টু 4 64, মানে হচ্ছে 4 2 6 2 8, আর হচ্ছে 6 3 9 98। এটাকে গ্রামে প্রকাশ করে দিলাম। একই রকম কে, এখানে 2 বাইরে বাইরে থাকলো, কে মানে কত দিয়েছে 39 না কত দিয়েছে, কে 39 দিয়েছে, হ্যাঁ 39 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 1, মানে হচ্ছে 1 7 আর 6 3 একে 4 একে 5, মানে 56 আসছে কিন্তু 2। আমরা এটা গুণ করছি না, তার কারণ আছে দেখো, কারণ আমাদেরকে 56এই বার করতে বলেছে, তাহলে গুণ করলে আবার এক্সট্রা আমাদের সময় নষ্ট হবে, দরকার নেই, জাস্ট এখানে ঐকিক নিয়ম করে দাও। তাহলে আমরা এখানে লিখব 2 ইন্টু 56 গ্রাম কে ওইচ কে প্রশমিত করতে কত 98 গ্রাম H2SO4 প্রয়োজন। আচ্ছা এখানে প্রয়োজন নিচে লিখছি, আমি এখান থেকে আরেকটু ভালো করে লিখছি, H2SO4 প্রয়োজন হয়ে গেল। তাহলে দেখো এখানে 1 গ্রাম কত আসবে, KOH কে প্রশমিত করতে হবে 98/2 ইন্টু 56, আর 56 এর জন্য কত আসবে 98 ইন্টু 56 ডিভাইডেড বাই 2 ইন্টু 56, দেখো 56 কেটে গেল, 2 দ্বারা ডিভাইডেড করে দিলে 49 গ্রাম। তাহলে কত অ্যান্সার এলো, সালফিউরিক অ্যাসিড কত প্রয়োজন হবে 49 গ্রাম প্রয়োজন হবে। ওকে, পজ করে একটু দেখে নাও। ব্যাস, তারপরে হচ্ছে প্রশ্ন আছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এটা প্রশ্নটা আমি এখান থেকে প্রশ্ন আমি 1 2 3 তিনটা প্রশ্ন পরপর দিয়েছি, দেখে নেবে। নেক্সট প্রশ্ন আছে এটা একটু ভালো করে দেখে নাও, যে তোমরা স্ক্রিনে চলে এসো, 4.4 পর্যন্ত আছে এখানে। তাহলে তোমরা প্রশ্ন 3টে দেখে নিলে। প্রথম প্রশ্ন আছে কি 4.3 তে, 4.3 প্রশ্নটা দেখো, 4.3 প্রশ্নটা মানে তোমরা কি করবে দেখো, প্রথমে তুমি এটাকে দেখো, তোমরা যেখানে দেখো, কম্পিউটারে দেখো, ল্যাপটপে দেখো বা মোবাইলে দেখো, স্কিপ করা যায়, তুমি আগে করতে পারো পিছনে করতে পারো, তাহলে আগে করে তুমি প্রশ্ন দেখে নাও, তারপর সেই প্রশ্নে চলে আসো, বা প্রশ্নটাকে পজ করে নেবে, সেই প্রশ্নটা তুমি ভালো করে একটু দেখে নিলে, পড়ে নিলে, তারপর তুমি এখানে উত্তরে চলে আসবে, তাহলে প্রিপারেশনটা খুব ভালো হবে। ক্লিয়ার? এরপর বলেছি দেখো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দৈর্ঘ্য প্রসারণ আমরা 3টে প্রসারণ গুণাঙ্ক আছে, আলফা বিটা গামা, দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে করবে, বা আমি যেটা মুখে বলছি সেটা তুমি শুনে শুনে লিখে নিতে পারো, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের করা, তাহলে কি লিখবো, একক দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বা যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর একবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একক দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ধাতব দণ্ডের যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। পরে দিয়েছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় কোন উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা ধরা হয়, যেটা বড় হয় সেটাকে প্রাথমিক ধরা হয়। মানে তুমি ডিফারেন্সটা নিই, তো এইখানে ডেল্টা টি বলা হয়। ফর্মুলাটা দেখো, আলফা যদি বলি আমরা L2 - L1 ডিভাইডেড বাই L1 ইনটু ডেল্টা টি। এই ডেল্টা টিটাকে হচ্ছে T2 - T1। সবসময় আমরা কি ধরবো, পজিটিভ ধরবো, মানে বড়টাকে আমরা কি করবো, সবসময় প্রাথমিক ধরবো, তারপর অন্তিম ধরবো। মানে ধরো তুমি কম উষ্ণতা থেকে বাড়াতে পারো, তাহলে যেটা বৃদ্ধি হয়েছে তাকে আমরা প্রাথমিক ধরবো, ঠিক আছে? প্রাথমিক এবং অন্তিম। তারপর হচ্ছে দেখো ওটার অথবা, তাহলে 4.3 ওই প্রশ্ন ছিল, এটা হচ্ছে এই 4.3 এর অথবা আছে, এবং অথবাগুলো মানে কি যে কোনো একটা করতে পারো, মানে 4.3 করতে পারো বা অথবাটা করতে পারো। অথবা আছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বুঝো, দেখো এখানে ডিগ্রি সেন্টিগ্রেড আছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে 0.400919 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দেখো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স মানে সিজিএস আছে, তাহলে কি লিখবে, যেটা একক দৈর্ঘ্য বলেছি সেটা 1 সেন্টিমিটার লিখবে। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, এটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা শূন্য নয়, হ্যাঁ ছোট করে। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পিতলের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি হবে এটা, এত কি লিখবে সেন্টিমিটার, মানে 0.0019 সেন্টিমিটার। এটা আমি পজ করে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। এটা দেখো লিখে দিলাম, 1 সেন্টিমিটার পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হবে কত, এত সেন্টিমিটার। যে কোনো দিক, যদি পিতল বলে, পিতলের জায়গায় লোহা বলে তাহলে লোহা লিখবে,
এটার মান যদি পরিবর্তন করে তাহলে এই মানটা লিখে দিবে, সিজিএস এ দেওয়া আছে মানে সেন্টিমিটার লিখবে, এটাও সেন্টিমিটার লিখবে। হয়ে গেল, পজ করে তোমরা টুকে নাও। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় কোন, ওটা তো হয়ে গেছে। আচ্ছা, বলতে কি বলছো, ফারেনহাইট স্কেলে এই গুণাঙ্কের মান কত? দেখো, ফারেনহাইট স্কেল আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্ক কি না, ফারেনহাইট স্কেল সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে, যদি আমরা দেখি এটার 180 ঘর হয় ফারেনহাইটে আর এর হয় 100 ঘর, 100 সেন্টিগ্রেড। তাহলে দেখো, এইটা আমরা কি ডিগ্রি সেন্টিগ্রেড মানে বলেছি কি, দেখো উষ্ণতা বলেছি 1 ডিগ্রি বৃদ্ধি করেছি, তাহলে 1 ডিগ্রি আমরা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এটা, তাহলে 1 ডিগ্রি সমান ফারেনহাইটে কত বার করে নাও। তাহলে এখানে 1f সমান আসছে ফারেনহাইট স্কেল 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি ফারেনহাইট, মানে আমরা তো এটা তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়েছি, তাহলে ফারেনহাইট 1 ডিগ্রি বসাবো। তাহলে ফারেনহাইট 1 ডিগ্রি সমান কত আসবে, 100 ডিভাইডেড বাই 180, 0 0 কেটে গেল, এটা হচ্ছে 5/9, এটা সি মানে হচ্ছে 5/9, 5/9 সি, এটা হচ্ছে 1f সমান, এই সম্পর্কটা মনে রাখো। তার মানে সেন্টিগ্রেড স্কেলের যে মানটা আছে দৈর্ঘ্য প্রসারণ গুণ, তার সঙ্গে 5/9 গুণ করে দিলে তুমি ফারেনহাইট স্কেলে পেয়ে যাবে। বা তুমি সম্পর্কে এইভাবে লিখে নাও যে আলফা অফ এফ সমান হচ্ছে আলফা অফ সি ইন্টু 5/9, বা প্রথমে 5/9টাকে গুণ করে দিতে পারো 5/9 সি, তাহলে আমাদের দেখতে আবার ভালো লাগবে 5/9 আলফা সি। তার মানে আলফা এফ মানে ফারেনহাইট স্কেলে কত আসবে, 5/9 ইন্টু 0.04019। এটা কি লিখবো তখন, এই জায়গায় লেখো ভালো করে, দেখো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কারণ ওই ভ্যালুটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আছে, সেন্টিগ্রেড হবে না, এটা ফারেনহাইটে চেঞ্জ করে দিয়েছি, তাহলে ফারেনহাইট আলফা এফ সমান ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এফ মাইনাস 1, ডিগ্রি এফ মাইনাস 1 ফারেনহাইট ইনভার্স। ক্লিয়ার? আর যদি উল্টাটা বলে তখন এটা 9 উপরে চলে যাবে, 5 উপরে চলে যাবে, তাহলে সম্পর্ক হচ্ছে এটা, এই সম্পর্কটা তোমরা মনে রাখবে, ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট। আচ্ছা, তাহলে বলো তো কেলভিনে কত চেঞ্জ হবে না, কেলভিনে একই থাকবে, কারণ কেলভিনে যে ডিফারেন্স মানে কেলভিনে 1 ডিগ্রি 1 ডিফারেন্স আর সেন্টিগ্রেডে 1 ডিফারেন্স তো সেম থাকে, ওই জন্য তার ক্ষেত্রে ওটা সেম থাকবে, কারণ ওটা 0 ডিগ্রিটাকে ধরা হয়েছে -273 আর ডিফারেন্স করলে কত হবে, 1 ডিগ্রি ডিফারেন্স হবে। ঠিক আছে, তাহলে ওটার ক্ষেত্রে কিন্তু সেম থাকবে, কেবলমাত্র ফারেনহাইট স্কেলটাই চেঞ্জ হবে। আচ্ছা, তারপর প্রিজমের একটা দেখো, এই প্রশ্নটা ওই পর্যন্ত তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এই প্রিজমের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা প্রিজমের প্রশ্নটা প্রুফ করে নেবে। হ্যাঁ, প্রিজমের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা প্রুফ করে নেবে। প্রিজমের কোন প্রশ্নটা, প্রশ্ন অলরেডি দেওয়া আছে, দেখো চ্যুতিকোণের মানটা বার করতে বলেছে। তারপরে দেখো দুটো প্রশ্ন আছে, আমি দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দুটো প্রশ্ন আছে, ভালো করে দেখানো, তারপর স্ক্রিনে চলে এসো, ওকে, বা করার চেষ্টা করো একটু। আচ্ছা, প্রশ্ন তোমরা পেয়ে গেছো। এরপর দেখো এখানে বলেছে কি, প্রাথমিক বর্ণ তিনটি কি কি, দিনের বেলা আকাশের রং নীল দেখায় কেন। প্রাথমিক বর্ণ এরকম ভাবে মনে রাখবে, এটা হচ্ছে তোমার কত যেন ওই 4.4 এর অথবা আছে, 4.4 এটার অথবাটা। এটা প্রশ্নটা হচ্ছে প্রাথমিক বর্ণ সুনীল, সুনীল গাভাস্কর, তাহলে সু এটা হচ্ছে সবুজ, এই নীল দন্তনে দীর্ঘ মানে হচ্ছে নীল, আর শেষে ল আছে লাল। ক্লিয়ার? তাহলে তিনটে প্রাথমিক বর্ণ নিশ্চয়ই মনে থাকবে, সুনীল করে, সবুজ, নীল আর লাল। দিনের বেলা আকাশের রং নীল দেখায় কেন, দিনের বেলা আকাশের রং নীল দেখায় কেন, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। তাহলে দেখো উত্তরটা দেখানো ভালো করে, এটা ছিল অথবা কতটা জেনেছিল দিনের বেলা, হ্যাঁ অথবাটা, দিনের বেলা আকাশের রং নীল দেখায় কেন। দিনের বেলাতে সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসার সময় ধূলি কণা বা অন্য কিছু কণা লিখতে পারে, ধাতব গুঁড়ো, ধূলি কণাতে বিক্ষিপ্ত হয়ে 7টি বর্ণে বিভক্ত হয়। হয়ে গেল পূর্ণচ্ছেদ। আমাদের চোখ নীল বর্ণের উপযোগী হওয়ার জন্য আমরা দিনের বেলা আকাশকে নীল দেখি, এটা বলে সেন্সিটিভ বলা হয়। এই সেন্সিটিভের বাংলা যা হবে, মানে নীল বর্ণটা হচ্ছে আমাদের আয়ের পক্ষে বেশি সেন্সিটিভ, এই জন্য আমরা কি দেখি, আকাশ, দিনের বেলা আকাশকে নীল দেখি। ক্লিয়ার? তোমরা পজ করে একটু লিখে নাও। তারপরে আসছে মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি কাকে বলে, এটি কখন হয়, এই ত্রুটি নিবারণের জন্য কোন লেন্স ব্যবহার। দেখো, মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি কি না, চোখের যে ত্রুটির জন্য কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তাকে বলা হয় মায়োপিয়া। আরো একবার বলছি, ভালো করে শোনো, চোখের যে ত্রুটির জন্য কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তুকে অস্পষ্ট দেখতে পায়, তাকে বলা হয়, বা ওই ত্রুটিকে বলা হয় হ্রস্বদৃষ্টি। কি বলেছে দেখো, এটি কখন হয়, কখন মানে কারণ। চোখের যে ত্রুটির জন্য কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তুকে অস্পষ্ট দেখতে পায়, তাকে বলা হয় বা ওই ত্রুটিকে বলা হয় হ্রস্বদৃষ্টি।
দেখো হস্র মানে মনে রাখবে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে হস্র। তাহলে দেখো মায়োপিয়ার কারণ, মায়োপিয়ার কারণ কি হচ্ছে, এক নাম্বার হচ্ছে চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাবে, চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাবে। কি মনে রাখবে, দেখো মায়োপিয়া বা হস্র দৃষ্টি, হস্র দৃষ্টি হলে ফোকাস দৈর্ঘ্য এটা কম হবে আর অক্ষিগোলকটা বড় হবে, উল্টে গেল। এরপর যদি এটাকে দীর্ঘদৃষ্টি বলে, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বাড়বে আর অক্ষিগোলক কমবে। তারপরটা দেখো প্রশ্ন আছে নিবারণ কি করে করব না, লিখতে হবে যে অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটি নিবারণ করা হয়, অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটি নিবারণ করা হয়। হয়ে গেল। তারপর দিয়েছে দেখো পরের, আমি একবারে অঙ্ক পর্যন্ত এখানে 3টা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তারপর বোর্ডে চলে এসো। এইখানে দেখো 4.6 এবং 4.7 আছে, আর এটার লাস্টের দিকটা আছে, লাস্টের দিকটা বিওটি দেখো এই যে উঠিয়ে দিলাম, এটা দেখানো করার চেষ্টা করো, তারপর স্ক্রিনে চলে এসো। এর পরের প্রশ্ন আছে দেখো, বলেছে যে কোনো পরিবাহী রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি ব্যাখ্যা করো। অবশ্যই আগে অনেকবার ব্যাখ্যা করছি, আর সমান হচ্ছে রো এল বাই এ, এই ফর্মুলাটা মনে রাখবে, তোমার ব্যাখ্যা হয়ে যাবে। এটা ছিল 4.6, আর সমান রো এল বাই এ। তাহলে আর মানে পরিবাহী রোধ, ওইটা রো মানে উপাদান লিখবে, উপাদানের সমানুপাতিক যখন দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল ধ্রুবক, দৈর্ঘ্যের সমানুপাতিক যখন হচ্ছে উপাদান এবং ক্ষেত্রফল ধ্রুবক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক যখন উপাদান এবং দৈর্ঘ্য ধ্রুবক। হয়ে গেল এটা। তারপরে প্রশ্ন আছে নির্ভর করে লেখো, লেঞ্জের সূত্রটি লেখো, ডায়নামো মোটরের মধ্যে পার্থক্য লেখো। লেঞ্জের সূত্র অবশ্যই যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে তুমি করে নেবে। লেঞ্জের সূত্র কি না, তড়িৎ প্রবাহের বা তড়িৎ, যেটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ, ইংরেজিতে বলে ফ্লাক্স। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করলে ওই বর্তনীতে বিভব উৎপন্ন হয় এবং তার মান এমন হবে যে বর্তনীর প্রবাহ মাত্রা যে কারণের জন্য বর্তনীতে চুম্বক বিভব আবিষ্ট হয় তাকে অপোজিং করে। যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে তুমি ওটা করে নেবে। তারপর হচ্ছে কি ডায়নামো মোটরের মধ্যে পার্থক্য লেখো। ডায়নামো মোটরের মধ্যে পার্থক্য, মোটর হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আর ডায়নামো কি করে, ডায়নামো উল্টাটা করে, ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এটা হচ্ছে মূল পার্থক্য। এরপর অঙ্কটা দেখো 4.7 এর অঙ্কটা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 6 গেল 4.7, 4.7 এর একক হচ্ছে বিওটি, সমান আসবে কি বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা আসবে তোমার 10 ওয়াট আছে, সবগুলো বলেছে 5 ঘন্টা, সবগুলো 5 ঘন্টা। দেখো সবগুলো যদি 5 ঘন্টা হয় তার মানে হচ্ছে তোমার, এই প্রশ্ন আগে দিয়ে দিচ্ছি আমি, তাহলে আপনি শেষে গুণ করবো একবার 5টাকে, তাহলে 10 ইন্টু, তার ভিডিওটাকে আরেকবার এইদিকে করে লিখি, না ওইদিকে ধরা হয় না, 10 ইন্টু 40 ব্র্যাকেট শেষ প্লাস কত আছে 10 ইন্টু 40, 5 ইন্টু 80, 5 ইন্টু 80 প্লাস হচ্ছে কত 100 ইন্টু কত দেখলাম 100 ইন্টু একটা, তাহলে 100। এটা হচ্ছে টোটাল ব্র্যাকেট শেষ হয়ে গেল। তাহলে এটাকে আর আমি দিচ্ছি না, এখানে ব্র্যাকেট থাকলো, হোল ডিভাইডেড বাই 1000, সবগুলো 5 ঘন্টা, মানে এখানে 5 গুণ করে দাও, তার মানে এটা 400 হলো, এটা 5 8 40, 400, এটা 400, 800, এটা 900 হলো উপরে, ইন্টু আবার 5 গুণ করছি না, ইন্টু 1000। আচ্ছা 2 0 0 কেটে দাও, তার মানে 0, 5 দিয়ে কাটছে এটা, 5 দুগুণে 10 হয়ে গেল, তাহলে 2 9, 9/2 থাক, 9/2 ইউনিট। এরপর দেখো এটা একদিনে, প্রতিদিনে, তাহলে প্রতি মাসে কত খরচ হবে, তাহলে প্রতি মাসে বিদ্যুৎ খরচ হবে কত 9/2 ইন্টু হচ্ছে 5 এই 30, তার মানে হচ্ছে এটা হয়ে গেল 2 দিয়ে 15 হয়ে গেল, 5 9 45 5 হাতে থেকে 4, 9 কে 9 13, 135 ইউনিট। এটা প্রথম অ্যান্সার হলো। ওই যেটা বলেছে যে এই এক মাসে মানে প্রতি মাসে ওই বাড়িতে কত বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে, আর 5 টাকা হলে কত খরচ হবে। তাহলে এরপর দেখবো, আচ্ছা বিদ্যুৎ, তাহলে এখানে কি বিদ্যুৎ কত করে তো ইউনিট হলে এরপর টাকাতে করবো কত। আচ্ছা এখানে তো এটাও লিখতে পারো, ওই বাড়িতে বিদ্যুৎ ব্যয় লিখতে পারো এটা, ঠিক আছে, ওই বাড়িতে আচ্ছা মাত্র বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে, তাহলে এখানে একটু চেঞ্জ করে দাও, বিদ্যুৎ শক্তি ব্যয়
বিদ্যুৎ শক্তি ব্যয় কত হলো না এটা। এরপর হচ্ছে প্রতি মাসে বিদ্যুৎ খরচ 135 × 5 টাকা করে। তাহলে 5 × 5 = 25, 5 হাতে 2, 3 × 5 = 15, 17, হাতে 1 ম্যাজিকে কত আসছে 5 × 5 = 6, তাই তো 5 × 25, 5, 3 × 15, 17, এটা 6 এত টাকা 675 টাকা। ব্যাস, প্রথমে পিওটি বার করবে, তার করসপন্ডিং আমরা ওগুলোকে এইভাবে সলভ করব। তাহলে পয়েন্ট করে ওটা দেখে নাও। তারপরে এটা দেখো, এখানে টোটালটা আছে 4.8 থেকে 4.9 অথবা পর্যন্ত, খুব ইম্পর্টেন্স, ভালোভাবে একটু দেখে নাও, তারপর স্ক্রিনে চলে আসবে। তারপরে প্রশ্ন তোমরা দেখে নিয়েছো। পরের প্রশ্ন আছে তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন? তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন? ওকে, তাহলে তেজস্ক্রিয় থেকে কি কি বিকিরণ হয়? আলফা, বিটা, গামা, এই তিনটা রশ্মি বিকিরণ হয়। তেজস্ক্রিয়তে আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ হয়। আমি এটা লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখে দিচ্ছি, আবার পড়ে দিচ্ছি, ভালো করে দেখানো, দিয়ে পয়েন্ট করে লিখে নেবে। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। এখন আলফা কণা সমান হচ্ছে হিলিয়াম He দুটো প্লাস মাথায় আয়নের সমতুল্য, মানে আলফা কণাকে ওর সমতুল্য ধরা হয় বা সমতুল্য, বিভিন্ন পরীক্ষা থেকে প্রমাণও আমরা করেছি। তাই হিলিয়াম আয়ন He++ আয়ন ইলেকট্রন গ্রহণ করে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়। যখন পরিবেশে আসবে কণাটা, তখন কি ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস প্লাস মানে কি ইলেকট্রন ঘাটতি আছে, গ্রহণ করে গ্যাসে রূপান্তরিত হবে। ফলে এখানে এটা হবে ফ করে এটা, ফলে তেজস্ক্রিয় খনিতে কি পাবে, তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যাবে। হলো, পরের প্রশ্ন চলে আসছি আমি। তেজস্ক্রিয় পাওয়া যায় কেন? লিউকোমিয়া রোগ চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফসফরাস। লিউকোমিয়া যে একটা রোগ হয়, তার আমরা কোন আইসোটোপ ব্যবহার করি? ফসফরাসের আইসোটোপ বা ফসফরাস ইউজ করা হয়। হয়ে গেল। তারপর হচ্ছে 4.9 এর অথবা, দেখো না অথবা নয়, ওটা ছিল তোমার 4.8 ছিল, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হলো তোমার 4.8। এরপর 4.9 এ আছে, এটা 4.9 এরপর করছি। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো, যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে করে নেবে। এটা হচ্ছে তোমার মেন্ডেলিভের পর্যায় সূত্রটা দিবে, যে তিনটা মৌল পরপর যখন আসে তখন আবার ওর ধর্ম পুনরাবৃত্ত হয়, মানে তৈরি সূত্র যেটা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে পরে কার্বন, এটা দিয়েছে এই মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা পারমাণবিক আকার অনুসারে সাজাও। ওকে, কি কি দিয়েছে একবার দেখে নি। কার্বন, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন। কার্বন, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, দুটো জিনিস সাজাতে বলেছে। একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সাজাতে বলেছে, আর একটা সাজাতে বলেছে কি ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা প্রথমে লিখব তড়িৎ ঋণাত্মকতা, এটা, আর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ না আকার দিয়েছি, কি বললো পারমাণবিক আকার, যাই হোক তাহলে আকারে লেখো, পারমাণবিক আকার হয়েছে। এরপর কি কাজ? ফার্স্টে কাজ হচ্ছে আমাদের কি, এদের এই যে পারমাণবিক ক্রমাঙ্ক লিখে ইলেকট্রন বিন্যাস করা। তো আমার এখানে নিচে জায়গা নেই, তোমরা কি করবে ডান দিকে কোনো জায়গাতে করে নেবে বা এটার পরে করে নেবে, ঠিক আছে? আমি ডান দিকেই করছি, ডান দিকে যেহেতু জায়গা আছে। তাহলে কার্বনের হচ্ছে 6, কার্বন 6, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 4। তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন মানে হচ্ছে বেরিলিয়ামের কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম মানে 4। তাহলে 4 হলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2, 2। তারপর হচ্ছে বোরন মানে 5, বোরন হচ্ছে 5, তাহলে 5 এর ইলেকট্রন 2, 3। আর নাইট্রোজেন হচ্ছে 7, নাইট্রোজেন 7, 7 এর আসবে 2, 5। ব্যাস, ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এরপর দেখো আমি কি বলেছি, এই তিনটে জিনিস মনে রাখতে হবে, প, প আর ধ। এই তিনটেতে কি হয়, যদি এদিকে যায় মানে লেফট টু রাইট, বাম থেকে ডান দিকে গেলে কি হয়, কমে, আর বাকি সবগুলো বাড়ে। প, প, ধ। প মানে পারমাণবিক আকার বলতে পারো, পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারো, পারমাণবিক আয়তন বলতে পারো। ধ মানে ধাতব ধর্ম, এই ধ মানে হচ্ছে ধাতব ধর্ম, এটা ধটা। তাহলে এখন কি আসবে দেখো, তাহলে দেখো এখানে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, কারণ ওটা প, প, ধ এর মধ্যে পড়ছে না।
এখন দেখো এদের পর্যায় তো সেম, পর্যায় যদি সেম থাকে তাহলে উপর থেকে নিচে ভাববে না, পর্যায় যদি সেম থাকে তখন বাম থেকে ডান শ্রেণী বরাবর ভাবতে হবে, আর যখন শ্রেণী সেম থাকবে তখন ঠিক পর্যায় বরাবর ভাববে। দেখো দুজনের এটারও 2 মানে 2 পর্যায় 2 পর্যায় 2 পর্যায় 2 পর্যায়, সবাই 2 নম্বর পর্যায়। তাহলে পর যদি শ্রেণী বরাবর ভাবো, শ্রেণী যার বেশি হবে তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হবে, কারণ বাম থেকে ডান দিকে গেলে বাড়বে। তাহলে শ্রেণী বেশি কার আছে 5। তাহলে এখানে তোমার চলে আসবে প্রথমে নাইট্রোজেন আসবে। আচ্ছা আমি এগুলোকে তড়িৎ ঋণাত্মকতা এই দিকে লিখছি, হ্যাঁ, কারণ ওইদিকে লিখলে জায়গা কুলাবে না আমার, তোমরা ডান দিকে লিখো। প্রথমে হচ্ছে নাইট্রোজেন গ্যাটারজেন আসবে 5, তারপর হচ্ছে 4 কার্বন, তারপর আছে 3 বোরন, তারপর আছে তোমার বেরিলিয়াম, হয়ে গেল। আর এটা দেখো পারমাণবিক আকার মানে প ধ পড়ে যাচ্ছে, তাহলে প ধ মানে কি বাম দিকে ডান দিকে গেলে কমবে, তাহলে বাম দিকে যে থাকবে সে বেশি থাকবে, তাহলে এটার উল্টাটা, তাহলে হচ্ছে BE গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এন, হয়ে গেল দুটো অ্যান্সার। বা এটা হচ্ছে এটা হচ্ছে, তোমরা ডান দিকে লিখবে, আমার ডান দিকে অতটা জায়গা নেই ওই জন্য আমি বাম দিকে লিখলাম। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলেছে দেখি। আচ্ছা ABC তড়িৎ ঋণাত্মক ABC 3টে মৌলের সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 9। এই 3, 11, 9 ABC 3 BC এটা হচ্ছে 3, 11 আর 9, সিটা দিয়েছে 9, 3, 11, 9। বলে 1 নাম্বার বলছে মেন্ডেলিভের পর্যায় সারিতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে। তাহলে মৌল শ্রেণীর অবস্থান ইলেকট্রন বিন্যাস করো, এটা হচ্ছে 2, 1, এটা হচ্ছে 2, 8, 1, এটা হচ্ছে 2, 7, তিনটে মৌল। দেখো লাস্টেরটা হচ্ছে শ্রেণী, তাহলে এর শ্রেণী কত হলো, এরপর শ্রেণী লিখছি, শ্রেণী এরকম ভাবে লিখবে, এখানে লিখবে A মৌল, B মৌল, C মৌল, ওকে। আচ্ছা দিয়ে এর জায়গাতে লিখবে তুমি কত 1 নাম্বার, এটার জন্য কত আসবে 1 আসবে বিটা, আর সিটা কত আসবে 7 মানে 17, তাই তো ওটা দেওয়া আছে তো, ও 9 নয় ওটা 19 দেওয়া আছে, ভুল করলাম, এটা 19, সিটাকে বলেছে 19 মানে হচ্ছে 3, 11, 19, 3, 11, 19, তার মানে ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হবে আমার, এটাতে আসবে তোমার 8, 19 মানে 8 হয় আবার 1 হয়, একটু ব্যতিক্রম 19, ঠিক আছে। এটা মোরা 19 আর 20 এই দুটোই কেবলমাত্র তোমরা ব্যতিক্রম মনে রাখবে, তাহলে এটারও হচ্ছে 1, তাহলে তিনটেই কোথায় 1 নাম্বার আছে, তিনটে হচ্ছে 1 নাম্বার আছে। এরপর বলেছে ফার্স্টের হয়ে গেল মেন্ডেলিভের পর্যায় শ্রেণী যেটি মূলত কোন শ্রেণীতে আছে, এদের মধ্যে কোনটি ধাতব গুণ সবচেয়ে বেশি। তাহলে দেখো ধাতব ধর্ম, ধাতব ধর্ম কি বললাম, বাম থেকে ডান দিকে গেলে কমবে, আর উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কি বৃদ্ধি পাবে। তো উপর থেকে নিচের দিকে মানে কি, দেখো এটার হচ্ছে 2 নাম্বার পর্যায়, এটার হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাহলে 2 নাম্বারটা তো আগে আছে, 4 নাম্বারটা পরে আছে, তাহলে 4 নাম্বার মানে কি হলো সি, তাহলে 2 নাম্বারের অ্যান্সার হবে কি সি, ধাতব গুণ সবচেয়ে বেশি কার সি। এটা ছিল 1 নাম্বার প্রশ্ন, এটা 2 নাম্বার, এটা হচ্ছে ধাতব গুণ বেশি হবে সি মৌলের, হয়ে গেল। 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলেছে বিটা মৌলের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না বিটা মৌল হবে না, এটা বি হবে, 3 নাম্বারটা হবে তোমার বি হবে, ওকে, এই বিটা হবে। তাহলে বি এর সঙ্গে ফ্লোরিন, তাহলে ফ্লোরিন মানে কি, এটা তো ধাতু, ধাতুর সঙ্গে ফ্লোরিন মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন সব তড়িৎদ্বৈী হয়, কারণ ফ্লোরিনেরও বাইরের পক্ষে কটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, মানে একটা ইলেকট্রন থাকবে না 7টা থাকবে, কিন্তু একটা গ্রহণ করবে, মানে ফ্লোরিনের 9 হয় তো 9 এর ইলেকট্রন বিন্যাস দেখো, 9 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 7, তাহলে একটা গ্রহণ করবে, বি একটা ছেড়ে দিবে, এটা একটা গ্রহণ করে নেবে, ক্লিয়ার। তাহলে 3 নাম্বারটা হবে তড়িৎদ্বৈী, 3 নাম্বারটা কি আসবে, 3 নাম্বার আসবে কত তড়িৎদ্বৈী অ্যান্সার আসবে, 3 নাম্বার কত অ্যান্সার আসবে তড়িৎদ্বৈী। আচ্ছা এরপরে দেখো, এরপরে 3টা প্রশ্ন আছে আমি পরপর দিয়ে দিচ্ছি। এবার দেখো লাস্ট একবারে আমাদের প্রশ্ন, তার মধ্যে আমি খুব যত্ন সহকারে এই 4.12টা করে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা স্ট্যান্ডার্ড বই থেকে একটু দেখে নেবে। তারপরে প্রশ্ন আছে দেখো, প্রশ্ন দেখে নিলে পরের প্রশ্ন আছে 4.10-এ তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সক্রিয় ধাতুর উপর নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন। ক্লিয়ার? কার উপরে দেব, সক্রিয়র উপরে নিষ্ক্রিয়, তাকে বলবো আমরা তড়িৎ লেপন। উদ্দেশ্য কি, নাম্বার 1 উদ্দেশ্য হচ্ছে যে ধাতু পরিবেশে ধাতুর ক্ষয়কে রোধ করার জন্য, মানে ধাতু ধরো লোহা মরচে পড়ে যায় তো তাকে রোধ করার জন্য স্টিল করা হয়, তাহলে 1 নাম্বার লিখবো ধাতুর ক্ষয় রোধ করতে বা পরিবেশের হাত থেকে ধাতুর ক্ষয় রোধ করতে 1 নাম্বার।
2 নম্বর লিখবো চকচকে করতে বা উজ্জ্বল দেখাতে। যেমন আমরা বিভিন্ন ইমিটেশনের জিনিস মানে কি করা হচ্ছে উজ্জ্বল দেখানোর জন্য করছি, বা স্টিলের নিকেলের পলে দিচ্ছি উজ্জ্বল দেখার জন্য, এটা উদ্দেশ্য। তারপর বলেছে পরীক্ষাগারে H2S প্রস্তুতির, এটা পুরো এটা করার কিছু বলার নেই। 4.1টা একবারে যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে, এবং তোমাদের ওইটাই পড়ে কি কি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া শর্ত, এগুলোই করবে। 4.12 দেখো, একটি জৈব যৌগের সম্পৃক্ত কিনা কিভাবে শনাক্তকরণ করা যায় ভিনিগারে উপস্থিত জৈব অ্যাসিড। আচ্ছা, ভিনিগারে জৈব অ্যাসিডটা আমি পরে লিখে দিচ্ছি, ডেনিচার রেসিপি কি ব্যবহার, ডেনিচার রেসিপি ডেফিনেশন, তাহলে আমি 4.12টা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এটা ভালো করে দেখো না, আমি পড়ে দিচ্ছি। জৈব যৌগের সঙ্গে হ্যালোজেন মিশিয়ে সূর্যালোকে রাখলে, বা CCl4ও তুমি দিতে পারো অন্য কোথাও, ঠিক আছে, এই জায়গাতে CCl4ও তুমি দিতে পারো, CCl4, ঠিক আছে, মিশিয়ে সূর্যালোকে রাখলে যদি বর্ণের পরিবর্তন হয়, মানে লাল থেকে সবুজ যা কিছু হোক, বর্ণের পরিবর্তন হতে, বর্ণের পরিবর্তন হয়, তাহলে বুঝবো জৈব যৌগটি অসম্পৃক্ত। এইখানে দেখো একটা দিয়েছি, এর হচ্ছে তোমার কি নাম, আর দুটো বন্ধন আছে, তার মানে কি যোগ হবে, ইন যোগ হবে, দুটো কার্বন থাকলে কি হয়, ইথ হয়, তাহলে হচ্ছে কি ইথিলিন, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের সঙ্গে ব্রোমিন করলে তার বর্ণ হবে লাল, যখন আমরা সূর্যালোকে রেখে দেবো তখন হয়ে যাবে বর্ণহীন। তাহলে বর্ণের পরিবর্তন হলো, দেখো এটা কি, এই যে বন্ড ছিল, নিশ্চয়ই দুটো বন্ড ছিল বলে ব্রোমিন গুলো এখানে ঢুকেছে, তো বর্ণহীন হয়ে গেছে, ঠিক আছে। এরপর তুমি এদের নাম লিখে দিতে পারো, নাম নাও লিখতে পারো, তো আমি এখানে নাম লিখে দিচ্ছি। দেখো এটার নাম হবে কি, এটার নাম হবে তোমার মিথ, মানে ইথ, ইথিন, ইন যোগ হলো, আর এটার নাম হবে, দুটো পজিশনে আছে 1 2, তার মানে 1 2 ডাই ব্রোমো, 1 2 ডাই ব্রোমো, দুটো কার্বন মানে ইথিন। আচ্ছা, যে ডবল সিঙ্গেল বন্ড হয়ে গেছে তাহলে ইথেন হবে, 1 2 ডাই ব্রোমো ইথেন হয়ে গেল। এর পরের প্রশ্নটা ছিল কি, ও এটা সংকেতটা ছিল, ভিনিগারের সংকেত হচ্ছে তোমার এটা CH3COOH, এটা হচ্ছে তোমার পরের প্রশ্ন, ভিনিগার। ভিনিগার এর যদি IUPAC নাম দেখি তাহলে দুটো কার্বন মানে হচ্ছে ইথানোইক আসবে, নইক দন্তনয় উকার, অন্তঃস্থ ইথানোইক অ্যাসিড, কি আসবে না, এটা হচ্ছে তোমার ইথানোইক অ্যাসিড, তাহলে এটা কি নাম হয়ে যাবে, এটা নাম হয়ে যাবে তোমার ইথানোইক অ্যাসিড। হলো, তাহলে ব্যাস এই পর্যন্তই ছিল। তোমরা এরকম ভাবে পড়াশোনা করে যাও, যেরকম ভাবে আমি ডিরেকশন দিচ্ছি, অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর একটা মোটামুটি কিভাবে টোটাল, মানে কিভাবে টোটাল আমরা এটা ফিজিক্যাল সায়েন্সটাকে মনে রাখবো তার বেসিস একটা ভিডিও করব, আর টোটাল কতগুলো আমাদের ফর্মুলা আছে সেই টোটাল ফর্মুলা নিয়ে অবশ্যই। আর ভিডিও শেষে অবশ্যই বলার একটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, এবং সাবস্ক্রাইব করে নেবে, যাতে এমনি ভিডিও আপলোড করলে তোমরা অবশ্যই ভিডিওটা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাঙ্কস টু অল।